বিএনপি সরকার শুরুতেই একটা ভুল করছে। তারা নিজেদের সঙ্গে নিজের একটা বেইমানি করছে। আমরা একটা আশার আলো দেখেছিলাম, সেই আশার বাতি এখন আবার ধীরে ধীরে নিভে যাচ্ছে। বিএনপির অন্যান্য এমপি মন্ত্রীরাও তো গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, তারাই আবার এসে এখন বলছে যে এটা তো করা যাবে না। এটা হচ্ছে নিজেদের সঙ্গে নিজেরা বেইমানি। এই 2 বছরতে অনেক কিছুই বাস্তবায়িত হয় নাই, কিছু জায়গাতে বাস্তবায়ন হয়েছে। যেমন দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের কথা আপনি চিন্তা করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাষ্ট্রকে জবাবদিহি করা যেত। ধরেন আপনাদের নিশ্চয়ই মনে আছে মাইলস্টোন কলেজে যেদিন বিমান দুর্ঘটনা হয়, পরের দিন এইচএসসি পরীক্ষা ছিল। তো ওই রকম ভারাক্রান্ত অবস্থায় তো পরীক্ষা দেওয়া যায় না। তো ওই রাতে, গভীর রাতে একজন ছাত্র উপদেষ্টার, শিক্ষা উপদেষ্টার বাসায় গিয়ে তাকে বুঝায় পরীক্ষা ক্যান্সেল করাইছেন। তো এটা একটা ব্যাপার যে আপনি পিপুলকে অনুভব করতেছেন একদম কাছ থেকে। আবার দেখেন সারা দেশে যখন বন্যায় পানিতে তলায় গেছে, পুরো মানুষ অস্থির অবস্থায়, ঠিক তখনও বিএনপি শিক্ষামন্ত্রী তিনি পরীক্ষাটা বন্ধ করলেন, স্থগিত করলেন না। দেখলাম ভিডিওতে যে ছেলেরা মেয়েরা একদম কোমর সমান পানি ভেদ করে পরীক্ষা দিতে যাচ্ছে, কেউ গর্তে পড়ে যাচ্ছে, কারো এই হাতের ফাইল কাগজপত্র ভেসে যাচ্ছে। তো এটা হলো মানে খুব ভালো দৃষ্টান্ত যে কোনটার মাধ্যমে, কোন ঘটনার মাধ্যমে রাষ্ট্র পিপুলের সঙ্গে সম্পর্ক রাখে, কোনটার মাধ্যমে রাখে না। তো আমরা ওই মাইলস্টোন কলেজের দুর্ঘটনার খবর দেখলাম, আবার ধরেন এখন এসে এই শিক্ষামন্ত্রীর অবস্থাও দেখলাম। তখন ছাত্র উপদেষ্টারা ছিলেন, তাদের ছাত্রদের সঙ্গে সংযোগ ছিল, তারা এটাকে ফিল করতে পারতেন। এখন এই সংযোগটা নাই আর কি। আর ন্যায় বিচারের ব্যাপারটা হচ্ছে কাঠামোগতভাবে এটাতে আমরা হতাশ। ধরেন বাংলাদেশের আদালতগুলো তো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পকেটে ছিল। মানে রায় লেখা কোর্টে লেখা হইতো না, রায় লেখা হইতো আওয়ামী লীগের নেতাদের বাসায়, সেই রায় জাস্ট পরে শোনানো হইতো কোর্টের ইজলাসে বসে। তো এরকম কোর্টকে বা বিচারালয়কে দলীয় হস্তক্ষেপ মুক্ত করবার জন্য দীর্ঘদিন ধরে 90-এর দশক থেকে একটা প্রস্তাবনা ছিল যে সুপ্রিম কোর্টের জন্য একটা আলাদা সচিবালয় করতে হবে। সেইটা অন্তর্বর্তীকালীন সরকার মানে অর্ডিন্যান্সটা হলো, কিন্তু বিএনপি সে করলো কি সেটাকে বাতিল করে দিল এবং অনেক গাল গল্প বলেছে যে এটার বিকল্প আমরা কিছু একটা করব। যে কিছু একটা যে কি সেটা আমরা এখনো জানি না, সেটা ওনারাও বলেন নাই, আমরাও কোনোভাবেই শুনি নাই। তো ন্যায় বিচারের আলোচনা যখন আপনি করলেন, তো ফলত আমরা এখানে হতাশ যে এটা তো 90-এর দশকের আলোচনা যে একটা সুপ্রিম কোর্ট সচিবালয় লাগবে, সেটা হলো, সেটাকে বাতিল করে দেওয়া হলো। তো এটা একটা মুসিবত আছেন। তো এইরকম মানে একটা যেটাকে বলে ত্রিশঙ্কু দশা আর কি, কোথাও আছে কোথাও নাই, এরকম অবস্থা যে আমরা একটা আশার আলো দেখেছিলাম, সেই আশার বাতি এখন আবার ধীরে ধীরে নিভে যাচ্ছে। জুলাইতে যারা আহত হলেন তাদের চিকিৎসা নিয়ে প্রায় আহাজারি শোনা যায়। আবার অন্যদিকে শহীদ পরিবারগুলো তাদের মানে প্রায় আমরা দেখতেছি যে মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে ক্ষোভ প্রকাশ করছে, আহাজারি করছে। এই ব্যর্থতাটাকে আপনি কাকে দেবেন? এই ব্যর্থতা রাষ্ট্রের, এই ব্যর্থতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের। ধরেন এইখানে যারা জুলাই মাসে আহত হলেন, চোখ হারালেন, পা হারালেন, বা যারা শহীদ হলেন, শহীদ হওয়ার ফলে যে পরিবারগুলো একদমই নিঃসঙ্গ, অসহায়, সম্বলহীন হয়ে গেল, এই সকল পরিবারকে সম্বলওয়ালা করা, এই সকল পরিবারকে পুনর্বাসন করা, আহত ব্যক্তিদেরকে পুনর্বাসন করা, এই দায়িত্বটা রাষ্ট্রের ছিল। ইন্টারিম গভর্নমেন্টের আমলেও আমরা এখানে একটা বিশাল ঘাটতি দেখেছি। ইন্টারিম গভর্নমেন্টের সময় যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, আমরা তাকে কখনোই দেখি নাই যে আহতরা যখন বারবার বলছেন যে আমাদের চিকিৎসা হচ্ছে না, আমাদের এইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, এইখানে ফাইল আটকে যাচ্ছে, ওইখানে ফাইল আটকে যাচ্ছে, তখন ওই স্বাস্থ্য উপদেষ্টা ভদ্রমহিলাকে আমি কখনো দেখিনি, আমি নিশ্চিত অন্যরাও দেখে নাই। আবার ধরেন তখন যিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, এই পুনর্বাসনের কাজটার মতো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করে থাকেন, তাকেও এটা নিয়ে খুব বোল্ড হইতে আমরা দেখিনি। আবার ধরেন এখন এই সময় এসে আমরা বিএনপির পক্ষ থেকে মানে ইন্টারিম গভর্নমেন্টের আমলটা বাদ দিলে বিএনপির পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি, ফলে রাষ্ট্র এখানে ব্যর্থ। আবার ধরেন একটা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হলো, সেই ফাউন্ডেশন নিয়ে অনেক রকম প্রশ্ন আছে, ফাউন্ডেশন ঠিকভাবে ফাংশন করে নাই, ফাউন্ডেশন এই শহীদ পরিবার আহতদের পুরোপুরি দায়িত্ব নেয়নি। কিন্তু আমরা তো দেখলাম জাহিদ যে কিছুদিন আগে যে মানে একটা সম্মেলন গেল আপনাদের, সেখানে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী মানে শহীদ পরিবারের একজনের যে ওনার বড় ছেলে শহীদ হয়েছেন এবং ছোট ছেলের ক্যান্সার আক্রান্ত, তার দায়িত্ব নিয়েছেন। তাহলে আপনি বলছেন যে বিএনপি এভাবে করেন, মানে এটা তো আপনাদেরই প্রশ্ন যে ধরেন একজনের পরিবারকে দায়িত্ব নিয়েছেন, কিন্তু শহীদ হয়েছে 1400-1500, আহত হয়েছেন কয়েক হাজার। আপনি একটা পরিবারের সবাইকে জাজ করতে পারবেন না, বিচার করতে পারবেন না।
তো আপনি এক পরিবারের কথা বললেন, তার যে ছেলে শহীদ হয়েছেন তার বড় ভাই দায়িত্ব নিয়েছেন বা বড় ভাইকে মানে চাকরি দিয়েছে। বাকি পরিবারগুলো তারা তো হাজারি করতেছে। তো এটা তো সিলেক্টিভ কিছু না, সাবজেক্ট না, এটা অবজেক্টিভ হইতে হবে, সবার জন্য সমান করে ফেলতে হবে। তো আমরা এই আর্তনাদগুলো শুনি, এখনো শুনি, মানে 2 বছর পরে এসেও আহতদের আর্তনাদ শুনি। এই যারা আহত হয়েছেন, ধরেন কোন একজন ব্যক্তি চোখ হারিয়েছেন, কেউ একটা হাত হারিয়েছেন, কেউ একটা পা হারিয়েছেন, এরকম একটা চোখ হারানো, একটা পা হারানো, একটা হাত হারানো মানুষদের জন্য কি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়? দেখেন, মানুষকে আপনি সাহায্য দিয়ে দিয়ে বাঁচায় রাখতে পারবেন না, এতে সে ভিতর থেকে মরে যায়। প্রত্যেক মানুষের, একদম প্রত্যেকটা পার্সনের নিজের মানবিক মর্যাদা আছে, তার নিজের পার্সোনাল মর্যাদা আছে। আপনি যখন তাকে মুখাপেক্ষি করে দিবেন যে তোমার বাঁচতে হইলে প্রত্যেক মাসে মাসে আমার কাছ থেকে সে পয়সা নিয়ে যেতে হবে, এইটাই মানুষকে ভিতর থেকে মেরে ফেলে। তাকে আপনি একটা চাকরির, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, সে কাজ করবে, কাজের বিনিময়ে পয়সা পাবে। আমরা সবাই এরকম, যারা চাকরি করে আমাদের সমাজে, তারা পুরো মাস ধরে অফিসে চাকরি করে, মাস শেষে একটা স্যালারি পায়। তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন তার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী, বা তাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেন, একটা ক্ষুদ্র ঋণ দিয়ে একটা ক্ষুদ্র ঋণের ব্যবসার ব্যবস্থা করে দেন, সে একটা মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে। কখনোই রাষ্ট্রের এমন জায়গাতে নাগরিকদের মুখোমুখি করা উচিত না যার ফলে মানুষের মানবিক মর্যাদার মানে ক্ষতি হয়। আমার মনে হয়েছে যে এই যে উদ্যোগটা সবাইকে নিজেদের মতো করে স্বাবলম্বী করে তোলার, এই যে আপনি বললেন যে একজন শহীদের বড় ভাইকে চাকরি দেওয়া হয়েছে, গুড জেস্টার। এখন তার মানে কি এই চাকরি দিয়ে পরিবারটা চলতে পারবে। তো এইরকম ভাবে মানে পরিবারগুলোকে বা আহত ব্যক্তিদেরকে নিজেদের মতো করে স্বাবলম্বী করে তুলতে হবে, তাকে সাহায্যের মুখোমুখি করে রাখা যাবে না, এটা খুব বাজে জিনিস হবে। অনেকেই বলছেন যে জুলাই চেতনাকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বেশি, সংস্কার কম। এটার সমালোচনার ব্যাখ্যাটা আপনি কিভাবে দেবেন? রাজনৈতিক দলগুলোর জুলাই নিয়ে, জুলাইয়ের পরে আসলে কেন রাজনৈতিক দলগুলো জুলাইকে কেমনে রিড করবে, কেমনে পড়বে, এটা নির্ধারণ করা উচিত। ধরেন জুলাই কেন্দ্রিক নানা রকমের উদযাপন, নানা রকমের সংরক্ষণ, সেটা সকল দলের করতে হবে। আবার এই জুলাই মূলত একটা ট্রানজিশন, যে আপনি একটা কাঠামোর মধ্যে ছিলেন আওয়ামী লীগ সময়। আওয়ামী লীগ সময় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি একরকমের ছিল, আওয়ামী লীগের সময় বাংলাদেশের স্টেট একভাবে ফাংশন করতো, আওয়ামী লীগের সময় রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক একরকমের ছিল। জুলাই এই সবগুলোকে ভেঙে দিছে। হয়তো আপনি নিজের দলের মধ্যে পরিবর্তন আনবেন, দলকে সংস্কার করবেন, মানে প্রত্যেকটা রাজনৈতিক দল, এটা আমি স্পেসিফিক কাউকে বলতেছিলাম। আবার ধরেন আপনি রাষ্ট্রের মধ্যে সংস্কার করবেন, আপনি এখানে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্কের যে নীতিমালা সেটাকে সংস্কার করবেন, আপনি বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের যে সম্পর্ক, পররাষ্ট্রের সম্পর্ক, সেটাকে সংস্কার করবেন, আপনি আপনার সীমান্ত হত্যাকে কিভাবে মোকাবেলা করবেন সেটাকে সংস্কার করবেন। এরকম বহু জিনিস আছে। তো জুলাই মূলত আমাদেরকে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে নিয়ে গেছে, যে আমাদের এখন নিজেদেরকে পরিবর্তন করতে হবে। জুলাই নিয়ে আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ এবং ফেসিবাদী দল আমাদের সবাই জুলাইকে ধারণ করতে হবে, সবার নিজেদের কথায়, নিজেদের কাজে, নিজেদের কর্মে, নিজেদের কালচারে, সব জায়গাতে জুলাইকে রিপ্রেজেন্ট করতে হবে। একই সঙ্গে এই জুলাই আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, যে ট্রানজিশনের মধ্যে দিয়ে নিয়ে গেছে, এর ফলে আমাদের যে ট্রান্সফরমেশন দরকার সেটাও নিজেদের মধ্যে আনতে হবে, দুটাকে প্যারালালি করতে হবে। কিন্তু ব্যাপারটা যাতে এইরকম না হয়, যেটা শঙ্কা আপনি যেটা বললেন, যে যেমন আমরা দেখেছি যে ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এইটাকে বিক্রি করে আওয়ামী লীগ যেমন করে নিজেদের অনেক অপকর্মকে জায়েজ করেছে, আবার এর ফলে এটার নাম দিয়ে অনেক মানুষের উপর অত্যাচার, নির্যাতন করেছে। এইটা যাতে না হয়, এটার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। জুলাই সম্মানের, জুলাইয়ের এই সম্মানকে কোনোভাবেই আপনি জুলাইয়ের নাম দিয়ে যদি কারোর উপর অবিচার করেন, রাষ্ট্রের মধ্যে জুলুমকে প্রাধান্য দেন, তাইলে জুলাই নিয়ে মানুষের যে সম্মান এবং আবেগ, সেটাতে ঘাটতি পড়বে, শহীদরা কষ্ট পাবে, আহতরা কষ্ট পাবে। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের যে কার্যক্রম, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি সফলতাটাকে কিভাবে দেখছেন এবং কোথায় কোথায় এই সরকারের ঘাটতি রয়েছে বলে আপনি মনে করছেন? বিএনপি সরকার শুরুতেই একটা ভুল করছে, যেটাকে বাংলা ভাষায় বিসমিল্লাহ গলত বলে। তারা নিজেদের সঙ্গে নিজের একটা বেইমানি করছে। এটা রাষ্ট্রের সঙ্গে, জনগণের সঙ্গে তো বেইমানি বটে, নিজেদের সঙ্গে নিজেদের বেইমানি। যেমন তারা সরকার গঠনের পরেই প্রথমবারের মতো গণভোটকে, জুলাই সনদকে অস্বীকার করেছে এবং দম্ভ ভরে বিএনপির মন্ত্রীরা সংসদে সেটাকে উচ্চারণ করেছে। জনগণের যে রায়, জনগণের এই রাষ্ট্রের প্রতি যে রিডিং, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন
মানুষ কেমনে এইটা পরে ভোট দেয়, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করছেন যে মানুষ যেন বা এগুলো বোঝে না, এই রাষ্ট্র কাঠামো যেন বা মানুষ বোঝে না। তো এইটার মাধ্যমে সে মূলত আমাদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, যেটা জুলাই মাসে প্রতিফলিত হয়েছে, এই আশা আকাঙ্ক্ষা মানুষ দীর্ঘদিন ধরে লালন করেছে। বাংলাদেশের মানুষ এরকম একটা গণ অভ্যুত্থান ঘটানোর জন্য প্রস্তুত ছিল, হঠাৎ করেই তারা মাঠে নেমে যায়নি। তারা জানতো যে এই রাষ্ট্র এভাবে চলতে পারে না, পরিবর্তন করতে হবে, এই আশায় মানুষ রাস্তায় নেমেছে। এই যে দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষা, সেটার সঙ্গে বিএনপি বেইমানি করছে। এবং এটা আমি নিজেদের সঙ্গে নিজেদের বেইমানি বললাম যে কারণে, যে খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির অন্যান্য এমপি মন্ত্রীরাও তো গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তারাই আবার এসে এখন বলছে যে এটা তো করা যাবে না। এটা হচ্ছে নিজেদের সঙ্গে নিজেরা বেইমানি, যে আপনি একটা জিনিসকে বলছেন যে এটা সত্য, এটা সঠিক, 2 দিন পরে যখন ক্ষমতা পেয়ে গেছেন, 2 দিন পরে এসে আপনি বলছেন না এটা তো সত্য না, এটা তো ব্যাঠিক। তো এইটা হলো নিজেদের সঙ্গে বেইমানি। এবং এইটার